সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মহা দুর্যোগে আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আমি আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু অধ্যায়ের একটা অংশ নিয়ে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাগমারা, রাজশাহী। আজকে তোমাদের আলোচনার বিষয় কোষ ও কোষীয় অঙ্গাণু। দ্বিতীয় অধ্যায়ে কোষ ও কোষীয় অঙ্গাণু একটা টপিকস নিয়ে। এই টপিক সম্পর্কে তোমরা আগেই জেনে আসছো, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে দুইটা চিত্র লক্ষ্য করি। হ্যাঁ, একটা চিত্র দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই এই চিত্রটা সম্পর্কে আগে অবগত আছো। এটি হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র। হ্যাঁ, আর একটা চিত্র আমাদের সামনে হাজির, সেটা প্রাণী কোষের চিত্র। হ্যাঁ, এই কোষের, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের আবার বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সহজেই আন্দাজ করতে পারছি আজকে আমাদের আলোচনার বিষয় কি। আমরা আর দুটো চিত্র দেখি, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং তাদের বিভিন্ন অংশ। তাহলে আমাদের আলোচনার বিষয় কোষ এবং কোষীয় অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা আজকের এই আলোচনা শেষে কি করে জানতে পারবো, কোষ কি তা বলতে পারবো, উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য নির্ণয় করতে পারবো এবং উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজম অঙ্গাণুর নাম বলতে পারবো। সর্বপ্রথম আমরা জেনে নেই কোষ কি। কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ সেল। সেল শব্দটি লাতিন শব্দ সেলুলা থেকে এসেছে, যার অর্থ একটি ছোট কক্ষ। আর এই নামটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে তার প্রকাশিত একটি গ্রন্থে অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণকৃত কোষের কথা তিনি উল্লেখ করেন। আমরা জানি যে 1665 সালে রবার্ট হুক কিন্তু অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এই অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরেই কিন্তু বোতলের সিপি অণুবীক্ষণ যন্ত্রের নিচে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখেন যে এইগুলো কয়েকটি ঘরের মতো, এই জন্য তিনি এর নাম দেন হচ্ছে সেল। আর এ থেকে জীবের ক্ষুদ্রতম গাঠনিক ও কার্যক্রিয়াকের নাম দিয়ে দেন সেল। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী রবার্ট হুক। তো বিজ্ঞানী রবার্ট হুক সম্পর্কে জেনে রাখা দরকার, তিনি একজন ইংরেজ ছিলেন। জন্ম 1635 সালে এবং মৃত্যু 1703 সালে। তিনি একজন ইংরেজি দার্শনিক, স্থপতি এবং বহুশাস্ত্রবিদ ছিলেন। আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষ এবং আদর্শ প্রাণী কোষের চিত্র লক্ষ্য করছি। আমরা শুরুতে একটা ভিডিও দেখে নেই, বিশেষ করে প্রাণী কোষের উপর ভিত্তিক ভিডিওটা। প্রাণীকোষ গঠিত হয় প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলাপ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোসোম, সেন্ট্রিওল এবং কোষগহ্বরের সমন্বয়ে। প্লাজমা মেমব্রেনকে প্রাণীকোষের আবরণ বলা হয়। এই প্লাজমা মেমব্রেনের কাজ হচ্ছে কোষের ভেতরে বাইরে থেকে কি কি বস্তু ঢুকবে কিংবা কোষের ভেতর থেকে কি কি বস্তু বাইরে বের হবে সেটা নিয়ন্ত্রণ করা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটি বিশেষ ধরনের মেমব্রেন যা সাইটোপ্লাজমে পাওয়া যায়। এর গায়ে রাইবোসোম লেগে থাকে। এর প্যাচের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয় সিস্টার্নি।
এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। নিউক্লিয়াসে ক্রোমোসোম থাকে যেটি ডিএনএ দিয়ে গঠিত। নিউক্লিয়াসটি কোষের ভেতর দুটি মেমব্রেন দ্বারা সুরক্ষিত থাকে, যেটিকে বলা হয় নিউক্লিয়ার এনভেলাপ। কোষে নিউক্লিয়াসের কাজ হচ্ছে প্রাণীর জেনেটিক বস্তু বা ডিএনএ ধারণ করা এবং কোষের প্রোটিন নিয়ন্ত্রণ করা। নিউক্লিয়াসে আরও থাকে নিউক্লিওলাস। এর কাজ হচ্ছে নতুন রাইবোসোম তৈরি করা। গোলজি বস্তু এক ধরনের জটিল সাইটোপ্লাজমিক তন্তু দিয়ে গঠিত এবং এটি দেখতেও এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকা সিস্টানির মতো। গোলজি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশাপাশি প্রোটিন তৈরি, পরিবর্তন ও কোষের বাইরে পরিবহনের মতো কাজ করে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম লেগে থাকে না। এছাড়াও এর সিস্টার্নি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চেয়ে ছোট ও সমান। কোষের কাজ হলো স্টেরয়েড তৈরি করা এবং কোষীয় অঙ্গাণুসমূহকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করা। মাইটোকন্ড্রিয়া দুটি পর্দা দ্বারা মোড়ানো থাকে। বাইরের দিকের পর্দাকে আউটার মেমব্রেন ও ভিতরের দিকের পর্দাকে ইনার মেমব্রেন বলে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কিছু ভাঁজ দেখা যায়, এগুলোকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষে শক্তি তৈরি করা, যাকে বলা হয় এটিপি। রাইবোসোম কোষের সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে থাকতে দেখা যায় এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও থাকতে দেখা যায়। এরা জটিল আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি এবং কোষের প্রোটিন প্রক্রিয়ার কাজও করে থাকে। লাইসোসোম হচ্ছে মেমব্রেন দ্বারা ঘেরা ছোট অঙ্গাণু বা গোলজি বস্তু থেকে উৎপাদিত বস্তু। এদের কাজ হচ্ছে কোষ থেকে অপ্রয়োজনীয় বস্তু যেমন ব্যাকটেরিয়া ও ক্ষতিগ্রস্ত বা নষ্ট কোষকে বের করে দিয়ে কোষকে সুস্থ ও নিরাপদ রাখা। সেন্ট্রিওল হলো গোলাকার ছোট টিউবের মতো অঙ্গাণু। উদ্ভিদ কোষে এদের দেখতে পাওয়া যায় না। এদের কাজ হলো কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের কাজে সাহায্য করা। আমরা বুঝতে পারছি বন্ধুরা, আমরা এই চিত্রের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে পুরা কোষের একটা অবস্থা আমরা পর্যবেক্ষণ করতে পারলাম। কোষ কোষ সম্পর্কে আমরা একটু আগেই জেনেছি, তবে লোই এবং সিকেভিজ 1969 সালে একটা সংজ্ঞা প্রদান করেন। সেই সংজ্ঞাটা এরকম: জীবদের গঠন ও কাজের একক যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল, বৈষম্যবেদ্য পর্দা দিয়ে পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। এই লোই এবং সিকেভিজ 1969 সালে যে সংজ্ঞাটা প্রদান করেন, তোমরা সাধারণত সেই সংজ্ঞাটাই লেখার চেষ্টা করবে। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই প্রকার। নিউক্লিয়াসের গঠন, অর্থাৎ নিউক্লিয়াস আছে সুগঠিত নিউক্লিয়াস না সুগঠিত না, সেটার উপর ভিত্তি করে দুই প্রকার। একটা জানি আমরা প্রাকেন্দ্রিক কোষ বা আদি কোষ, আরেকটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। প্রাকেন্দ্রিক কোষ হচ্ছে যার সুগঠিত নিউক্লিয়াস নাই, সেটা হচ্ছে প্রাকেন্দ্রিক কোষ। এই প্রাকেন্দ্রিক কোষে আবার দেখা যায় নিউক্লিয়াস পর্দা থাকে না। নিউক্লিয়াস পর্দা না থাকার কারণে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকে। এই জন্য এটাকে বলা হয় প্রাকেন্দ্রিক কোষ বা আদি কোষ। আর সুকেন্দ্রিক কোষ এখানে নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয় বস্তুগুলো সকল বস্তুগুলো উপস্থিত। আর প্রাকেন্দ্রিক কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। আর ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। আমরা জানি প্রাকেন্দ্রিক কোষের উদাহরণ হিসেবে বলতে পারি নীলাভ সবুজ শৈয়াল, তারপর ব্যাকটেরিয়া, এইগুলো। আর বাদ বাকি অধিকাংশ সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। আবার কার্যকারিতা অনুসারে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা দেহ কোষ আর একটা জনন কোষ। আমরা দেহ কোষ মানে জানি যেসব কোষগুলো দেহ গঠনে অংশগ্রহণ করে সেটা হচ্ছে দেহ কোষ, আর জনন কোষ সৃষ্টিতে যে কোষে অংশগ্রহণ করে সেটা জনন কোষ বলা হয়। আমরা একটু কোষের আকারটা জানি। কোষ সাধারণত 0.1 মাইক্রন থেকে 55 সেন্টিমিটার বা তার বেশি হয়ে থাকে। কোষের আকৃতিটা গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, তারাকাকৃতির হতে পারে। আমরা এবার কোষের ভিতরে যে অংশগুলো আছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত জানব। কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর নাম থেকে বুঝতে পারছি কোষের প্রাচীর।
অর্থাৎ এই কোষ প্রাচীরটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, প্লান্ট সেলে কোষ প্রাচীর থাকে, অ্যানিমাল সেলে কোষ প্রাচীর থাকে না। প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা কোষ প্রাচীর গঠিত। কোষের আকৃতি দান, দৃঢ়তা প্রদান এবং অন্য কোষের সাথে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে এই কোষ প্রাচীর। প্লাজমা মেমব্রেন দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। কোষের বাইরে ও অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যের যাতায়াত নিয়ন্ত্রণ, সুরক্ষা দান এবং পরিশোষণে অংশ নেয়। আমরা খেয়াল করছি কোষ প্রাচীর সম্পর্কে একটা চিত্র দেখতে পাচ্ছি। বাইরে যে আবরণটা সেটাই হচ্ছে কোষ প্রাচীর। কোষের প্রধান অংশ, কোষের প্রধান অংশের মধ্যে আমরা জানি যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা একটু জেনে রাখা দরকার। প্রোটোপ্লাজম হচ্ছে এটাকে বলা হয় কোষের লাইট বলা হয়, অর্থাৎ এটি ছাড়া কোষ মৃত। আর এইখানে প্রোটোপ্লাজম যদি সংজ্ঞায়িত করতে করি তাহলে হবে এরকম: কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায় যে বস্তু থাকে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। আর কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজমের অংশ। আর এই প্রোটোপ্লাজমে কিন্তু শতকরা 67 থেকে 90% পানি থাকে। আর এই জন্য বলা হয় প্রোটোপ্লাজমকে লাইফ অফ সেল বলা হয়। অর্থাৎ এই প্রোটোপ্লাজম ছাড়া কোষের কোষ মৃত। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে প্রোটোপ্লাজমের ভিতরে কি কি অংশ থাকে। এখানে কিন্তু কোষ ঝিল্লি ছাড়াও আরো দুটো অংশ থাকে, একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে এবং নিউক্লিয়াস থাকে। জেনে আসি। প্লাজমা মেমব্রেন থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন যেটা, কোষ প্রাচীরের ঠিক নিচের সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে যে সজীব নরম মেমব্রেন বা ঝিল্লি থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। কোষ ঝিল্লি একটি বৈষম্যগত পর্দা হয় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করে ও পার্শ্ববর্তী কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। আমরা খেয়াল রাখতে পারি যে এই প্লাজমা এই ভাঁজ যে আছে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। আর এই মাইক্রোভিলাই সাধারণত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। আর আমরা জানি অভিস্রবণ পদ্ধতির মাধ্যমে কিন্তু পানি ও খনিজ পদার্থের নিয়ন্ত্রণ করে। অভিস্রবণ পদ্ধতি আমরা আগেই জানি, সেটা আমরা জানি যে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে নির্গমনটাই হচ্ছে অভিস্রবণ। আমরা সেই সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে, একটা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু এবং একটা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আমরা ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন সেটা আলাদাভাবে জানবো। যাই হোক, মাইটোকন্ড্রিয়া একটা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে অনেক 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 ব্যাখ্যা আমাদের জানতে হবে। কারণ হচ্ছে উদ্ভিদ কোষে যে শক্তি উৎপন্ন, অর্থাৎ আমরা জানি যে যখন শ্বসনে আমাদের শক্তি উৎপাদন হয় উদ্ভিদ এবং প্রাণী কোষে, সেখানে যে 38টি এটিপি উৎপন্ন হয়, এই 38টি এটিপির মধ্যে কিন্তু 24টি এটিপি এই মাইটোকন্ড্রিয়াতেই সংগঠিত হয়। এই জন্যই তো বলা হয় মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি কেন্দ্র। আচ্ছা, আমরা একটু জেনে রাখি কাজ কি। সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বিক্রিয়া সমূহ মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ আমাদের সবাত শ্বসনের যে 4টি ধাপ আছে, এই 4টি ধাপের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বিক্রিয়া সমূহ মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। অর্থাৎ এর মাধ্যমে এটিপি আমাদের অ্যাডেনোসিন ট্রাইফসফেট অনুসংশ্লেষ করে, যা সকল শক্তির উৎস বলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার সেল বা কোষের শক্তি কেন্দ্র বলা হয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে মাইটোকন্ড্রিয়াতে যে 38টি শক্তি, মানে টোটাল 38টি শক্তি উৎপন্ন হয়, সেই 38টি শক্তির মধ্যে 24টি শক্তি বা এটিপি মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়ে থাকে। এই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তি কেন্দ্র বলা হয়।
এছাড়াও আরো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে অনেক কাজ এখানে বর্ণনা করা হয়েছে, এগুলো আমরা দেখে নেব। কিছু পরিমাণ ডিএনএ আরএনএ উৎপন্ন করতে পারে, কোষের প্রয়োজন সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে সহায়তা করে, প্রাণীকোষ শুক্রাণু ও ডিম্বাণু গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, মাইটোকন্ড্রিয়া স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের জন্য শক্তি তৈরির সাথে সাথে এক ধরনের আয়নিত অণু সৃষ্ট করে, যাকে ফ্রি রেডিকেল বলে। তারা স্টেম সেলে পরিণত হওয়া এবং ভাইরাসের আক্রমণের নিরাপত্তা প্রক্রিয়া তৈরিতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া আমরা চিত্রটা লক্ষ্য করছি। মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। আমরা জানি বাইরের স্তরটি বাইরের স্তর আর ভিতরের স্তর। আমরা জানি বাইরের স্তরটি মসৃণ মসৃণ আর ভিতরের স্তরটি অমসৃণ, অর্থাৎ ভাঁজ ভাঁজ আছে, এই জন্য অমসৃণ। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার নিয়ে মতভেদ আছে। একটি মতে বিজ্ঞানী অল্টম্যান 1894 সালে ইহা আবিষ্কার করেন। আবার কারো কারো মতে গ্রিক বিজ্ঞানী সি বেন্ডার 1898 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তবে তোমাদের বইতে গ্রিক বিজ্ঞানী সি বেন্ডার কথাই উল্লেখ আছে, অর্থাৎ 1898 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন তিনি। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটা আমরা ভিডিও দেখে আসি, গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা আমরা এবার খুব গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানব। মাইটোকন্ড্রিয়া হলো এক প্রকার কোষীয় অঙ্গাণু যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। আবিষ্কারক গ্রিক বিজ্ঞানী বেন্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। অবস্থান: লোহিত রক্তকণিকা এবং সিগন্যাল ব্যতীত সকল প্রকার শক্তি উৎপাদী কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে। সাধারণত প্রতি কোষে এর সংখ্যা 300 থেকে 400 এর মতো। গঠন: মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে গঠিত। ভিতরটিকে অন্তঃআবরণী এবং বাইরেরটিকে বহিরাবরণী বলা হয়। অন্তঃপর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে যে বিভেদ প্রাচীর সৃষ্টি করে তাকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গাত্রে অসংখ্য সমৃদ্ধক কণা বর্তমান, একে অক্সিজোম বলে। অক্সিজোম উৎসেচক বা এনজাইমগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে 5টি চক্রাকার ডিএনএ বর্তমান, একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে এদের পাওয়া যায়। শক্তি উৎপাদন ছাড়াও কিছু অতি গুরুত্বপূর্ণ কাজ, যেমন ফ্যাটি অ্যাসিড বিপাক নিয়ন্ত্রণ করে, কিছু পরিমাণ আরএনএ ও ডিএনএ উৎপন্ন করে, কোষের প্রয়োজনে সংখ্যাবৃদ্ধি ঘটিয়ে কাজে সহায়তা করে, মাইটোকন্ড্রিয়ার স্মৃতিশক্তিকে প্রভাবিত করে, ফ্রি রেডিকেল অণু সৃষ্ট করে স্টেম সেলেরও পরিণত হয় এবং ভাইরাসের আক্রমণের নিরাপত্তা প্রতিক্রিয়া তৈরিতেও কাজ করে। এবার আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণুর গুরুত্বপূর্ণ একটা বিষয় প্লাস্টিক নিয়ে আলোচনা করব। সাইটোপ্লাজমে অবস্থিত, একটু খেয়াল রাখবো, এই প্লাস্টিক কিন্তু উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিক প্রাণী কোষে থাকে না, আর প্লাস্টিক প্রাণী কোষে না থাকার কারণেই কিন্তু প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না। একমাত্র উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে বলেই উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। জেনে আসি, সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুগুলোর মধ্যে প্লাস্টিড আকারে সবচেয়ে বড়। খেয়াল রাখতে হবে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে প্লাস্টিড সবচেয়ে বড়। প্লাস্টিড উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। আমরা আগেই বলেছি প্রাণী কোষে থাকে না। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের স্পষ্ট দেখা যায়। ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে প্লাস্টিক নাই, কারণ ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে প্লাস্টিক না থাকার কারণে কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়া খাদ্য তৈরি করতে পারে না। এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। আমাদের প্লাস্টিক 3 প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা ব্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আমরা এবার জানবো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। ক্লোরোপ্লাস্ট
ক্লোরো মানে সবুজ, সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা ধারণ করে বলে এরা সবুজ হয়। পাতা, কচিকাণ্ড এবং অন্যান্য সবুজ অংশ এদের পাওয়া যায়। প্লাস্টিকের গানা অংশে সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত উৎসেচকের সাহায্যে শর্করা তৈরি করে থাকে। এবং ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণ, মানে বিভিন্ন বর্ণ হয়ে থাকে। সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণের প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলে। এসব প্লাস্টিক জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। তাই কোনটিকে হলুদ, কোনটিকে নীল, আবার কোনটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। এই আকর্ষণীয় হয়ে ওঠার কারণেই কিন্তু আমরা জানি এই ক্রোমোপ্লাস্টটা পরাগায়নে সাহায্য করে, অর্থাৎ কীট পতঙ্গ এখানে আকৃষ্ট হয়। অর্থাৎ কীট পতঙ্গ ফুলের প্রতি আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। লিউকোপ্লাস্ট, লিউকো মানে হচ্ছে বর্ণহীন, বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট বলে। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না সেসব কোষে লিউকোপ্লাস্ট থাকে। মূল, ভ্রূণ, জনন কোষ, ভ্রূণনিম্নস্থ কাণ্ডে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। আর খাদ্য সঞ্চয় করাই এদের মূলত প্রধান কাজ। আমরা প্লাস্টিক সম্পর্কে একটা ভিডিও দেখে নিই। প্লাস্টিড উদ্ভিদের কোষের প্রোটোপ্লাজমে একটি বিশেষ অঙ্গাণু প্লাস্টিড। প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করা, পরাগায়নে সাহায্য করা। রং ও এদের কাজের ভিত্তিতে প্লাস্টিড তিন ধরনের, যথা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট। চলো এবার জানি এদের বিস্তারিত। ক্লোরোপ্লাস্ট রং, সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। অবস্থান, কচি পাতা, কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। কাজ, প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও কোষস্থ পানি থেকে সরল শর্করা উৎপন্ন করে। সবুজ বর্ণের রাসায়নিক ক্লোরোফিলের মাধ্যমে উদ্ভিদের কোষ সালোক সংশ্লেষণ করে। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামক রঞ্জকও থাকে। ক্রোমোপ্লাস্ট রং, এসব প্লাস্টিড জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোসায়ানিন ইত্যাদি বর্ণের। ফাইকোএরিথ্রিন কণিকা ধারণ করে, তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। এরা রঙিন প্লাস্টিড, তবে এরা সবুজ নয়। অবস্থান, রঙিন ফুলপাতা ও গাজরের মূলে এদের পাওয়া যায়। কাজ, বিভিন্ন রাসায়নিক কণিকার মিশ্রণজনিত কারণে ফুল, ফুলপাতা ও উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। এরা বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে। লিউকোপ্লাস্ট রং, যেসব প্লাস্টিড কোনো রঞ্জক পদার্থ ধারণ করে না তাদের লিউকোপ্লাস্ট বলে। অবস্থান, যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এদের পাওয়া যায়, যেমন ভ্রূণ, মূল, জনন কোষ ইত্যাদি। কাজ, এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। কুইজ, আমরা উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড এর বিভিন্ন রকম ধরন ও কাজ সম্পর্কে জানলাম। তোমরা নিশ্চয়ই এবার উদ্ভিদের বিভিন্ন অঙ্গের রং দেখে বলতে পারবে কোথায় কোন প্লাস্টিড রয়েছে। চলো কিছু টেস্ট করে ফেলা যাক। নিচের উদাহরণগুলো দেখে বলবে কোন অঙ্গে কোন প্লাস্টিড আছে। গোলাপ ফুল, লাল শাক, সবুজ কচি পাতা, মূলা, লিচুর সাদা অংশ। নিশ্চয়ই
তোমরা এগুলোতে কোন প্লাস্টিড আছে তা ধরতে পেরেছো। এভাবে আর কি কি তোমাদের মাথায় আসছে যার প্লাস্টিডের প্রকার তোমরা বের করতে চাও, তো বন্ধুদের নিয়ে আলোচনা করে সেগুলো বের করে ফেলো। আর না পারলে একটা লিস্ট নিয়ে সোজা চলে যাও তোমার বিষয় শিক্ষকের কাছে। বন্ধুরা, প্লাস্টিক সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার আসি গোলজি বস্তু সম্পর্কে। গোলজি নামক বিজ্ঞানী, আমাদের পাশের চিত্রটা দেখছি, গোলজি নামক বিজ্ঞানী 1898 সালে প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে এদের দেখতে পান। তার নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছে। সাধারণত প্রাণী কোষে এদের পাওয়া যায়, অনেক সময় উদ্ভিদ কোষে গোলজি বস্তু পাওয়া যায়। গোলজি বস্তুর আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এরা লাইসোজোম তৈরি করে, এরা বিপাকীয় কাজের সাথে সম্পর্কিত। কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে, হরমোন নিঃসরণে এর ভূমিকা রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা জানি অমসৃণ মানেই হচ্ছে যদি রাইবোজোমে দানা থাকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সেটা হচ্ছে মসৃণ। অমসৃণ, আর যেটা হচ্ছে এই দানাটা থাকে না, রাইবোজোমে দানা থাকে না, সেটাই হচ্ছে মসৃণ। যাই হোক, পরিণত কোষের সাইটোপ্লাজমিক যে জালিকা বিন্যাস দেখা যায় তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দানা থাকে তাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রাইবোজোম দানা না থাকলে তাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে। এমনকি এরা লিপিড ও প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে থাকে। লাইসোজোম, বিভিন্ন এনজাইম একটি ঝিল্লিতে আবদ্ধ হয়ে লাইসোজোম তৈরি করে। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচকগুলো আক্রমণকারী জীবাণুকে ধ্বংস করে। লাইসোজোম সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে রাখা দরকার যে দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তখন এরা করে কি আশেপাশের অঙ্গাণুগুলোকে নষ্ট করে ফেলে। কখনো কখনো কোষটিও মারা যায়। এই জন্য এই লাইসোজোমকে সুইসাইড স্কোয়াড বলা হয়। অর্থাৎ এরকম প্রশ্ন আসতে পারে, লাইসোজোমকে সুইসাইড স্কোয়াড বলা হয় কেন? আমরা সহজভাবে উত্তর দিয়ে ফেলবো যে দেহে অক্সিজেনের অভাব হলে বা কোনো কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এরা তখন আশেপাশের কোষগুলোকে অঙ্গাণুগুলোকে নষ্ট করে ফেলে, ফলে কোষটি মারাও যেতে পারে। এজন্য লাইসোজোমকে সুইসাইড স্কোয়াড বলা হয়ে থাকে। রাইবোজোম, উদ্ভিদ ও প্রাণী কোষে একটু খেয়াল রাখবো আমরা আগে যেগুলো আলোচনা করলাম সবগুলোই ছিল ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর এটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রাইবোজোম। উদ্ভিদ ও প্রাণী কোষে এদের দেখা যায়। এই ঝিল্লিবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমও একটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্রাণীকোষের নিউক্লিয়াসের একটি গোলাকার বস্তু দেখা যায়, তাকে সেন্ট্রোজোম বলা হয়। যে তরল পদার্থ দিয়ে এটি গঠিত হয় তাকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। খেয়াল রাখবো, এটা হচ্ছে সেন্ট্রোজোম কিন্তু প্রাণীকোষের একটা অনন্য বৈশিষ্ট্য। সেন্ট্রোস্ফিয়ারের কেন্দ্রস্থলে সেন্ট্রিওল নামক দুটি বেলনাকার বস্তু অবস্থিত। এই সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে ও স্পন্ডনদের মেরু নির্দেশ করে থাকে। কোষ গহ্বর, আমরা জানি সাইটোপ্লাজমের দৃশ্যতে যে ফাঁকা অংশ দেখা যায় তাকে কোষ গহ্বর বলে। সাধারণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে
কোষ গহ্বর থাকে না। তবে যদি প্রাণী কোষে থাকেও তাহলে সেগুলো আকারে ছোট হয়, আর উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা আকারে অনেক বড় হয়। যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। কোষ গহ্বরে কোষ রস ধারণ করে। কোষ রসে পানি, নানা ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি, জৈব অ্যাসিড ও রঞ্জক পদার্থ থাকে। কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, পানির সমতা রক্ষা করা। আমরা এবার আসবো গুরুত্বপূর্ণ প্রোটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা ছিল নিউক্লিয়াস। নিউক্লিয়াস সম্পর্কে আমরা আলোচনা না গিয়ে সরাসরি আমরা ভিডিও দেখে নেব। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, ইংরেজিতে নিউক্লিয়াস বলে সুপরিচিত, জীবকোষের সাইটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটিই নিউক্লিয়াস। কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার বা ডিম্বাকার বা নলাকার। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। ব্যতিক্রমভাবে সিভ কোষ ও লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকা দেখা যায়। এখন আমরা এগুলো কি এবং এরা কি কাজ করে তা জানব। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। এটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি। এই ঝিল্লি লিপিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, একে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের মাধ্যমে কেন্দ্রিকা সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। এই ঝিল্লি সাইটোপ্লাজম থেকে কেন্দ্রিকার অন্যান্য বস্তুকে পৃথক করে ও বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম। কেন্দ্রিকা ঝিল্লির অভ্যন্তরে জেলির ন্যায় বস্তু বা রসকে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। কেন্দ্রিকা রসে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওলাস। কেন্দ্রিকা রসের মধ্যে ক্রোমোসোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। ক্রোমোসোমের রং আগ্রহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। এরা নিউক্লিক অ্যাসিড মজুত করে ও প্রোটিন সংশ্লেষণ করে। ক্রোমাটিন জালিকা। কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার ন্যায় অংশই ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোসোম হিসেবে দেখা যায়। ক্রোমোসোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোনো একটি জীবের ক্রোমোসোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এসব ক্রোমোসোমে বংশধারণকারী জিন অবস্থান করে। পুরুষানুক্রমে বংশের বৈশিষ্ট্য বহন করা ক্রোমোসোমের কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে জানলাম যে সাইটোপ্লাজম অঙ্গাণু, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম সম্পর্কে বিস্তারিত জানলাম। এখানে সাইটোপ্লাজম অঙ্গাণুর যে বললাম ঝিল্লি বদ্ধ কোষীয় অঙ্গাণু আর ঝিল্লি বিহীন কোষীয় অঙ্গাণু, সেটা একটা তালিকা এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবা, বাড়ির কাজ করে ফেলবা। একটা আদর্শ প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবা। একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবা। উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য, 4টি পার্থক্য। এই হচ্ছে আমাদের আজকে যে আলোচনা করলাম তারই একটা অংশ। এই অংশগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যত উপর ক্লাসে যাবা উদ্ভিদ এবং প্রাণী কোষ সম্পর্কে এই চিত্রগুলো অবশ্যই নখদর্পণে
আজকের মতো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।